সঞ্জয় একজন উদীয়মান সাংবাদিক, যার কলম সর্বদা ছুটত ব্যতিক্রমী এবং অলৌকিক ঘটনার সন্ধানে একদিন পায়ে হেঁটে রওনা হলেন বাংলাদেশের এক নিভৃত গ্রামের দিকে। গ্রামটির নাম ছিল গোপালপুর। জনশ্রুতি ছিল, এক অশরীরী সত্তা, এক ভূতের উপদ্রবে গ্রামবাসীরা সর্বদা তটস্থ থাকত। স্থানীয়রা সেই ভূতকে মেকো ভূত নামে ডাকত। তাদের বিশ্বাস ছিল, সেই ভূত কেবলই নিজের অস্তিত্ব প্রমাণ করতে আসে এবং শান্তশিষ্ট মানুষের মনেও ভয়ের সঞ্চার করে। গোধূলির আবছা আলোয় সঞ্জয় গোপালপুরে পৌঁছলেন। গ্রামের প্রান্তে কিছু মানুষের জটলা দেখে তিনি এগিয়ে গেলেন কথা বলার জন্য। মেকো ভূতের নাম শুনেই তাদের মুখ শুকিয়ে গেল। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। একজন প্রবীণ ব্যক্তি ভাঙা গলায় বললেন, বাবা, সাবধানে থেকো। ওই ভূতের মিষ্টি কথায় ভুলো না যেন। শুনেছি তার মায়াবী কণ্ঠ শুনে অনেকেই নাকি। বাক্য শেষ না করেই তিনি ঘরের দরজায় খিল লাগিয়ে দিলেন। সঞ্জয় গ্রামের নীরব পথ ধরে হাঁটতে লাগলেন। মধ্যরাতের নিস্তব্ধতা ক্রমশ গ্রাস করছিল চারপাশ। তার গন্তব্য ছিল গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন, জরাজীর্ণ বাড়ি। বাড়িটি দীর্ঘকাল ধরে পরিত্যক্ত, আর গ্রামবাসীদের কাছে সেটি ছিল সাক্ষাৎ ভূতের আখড়া। সঞ্জয়ের মনে এক দৃঢ় সংকল্প, আজ রাতেই তিনি মেকো ভূতের রহস্য উদ্ঘাটন করবেন। হয় এখানে মেকো ভূতের দেখা পাব, নয়তো সব মিথ্যে প্রমাণ হবে, মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি। যখন ঘড়ির কাঁটা 12টা ছুঁল, সঞ্জয় সন্তর্পণে ভাঙা বাড়ির ভেতরে প্রবেশ করলেন। মুহূর্তের মধ্যেই যেন আবহাওয়া পাল্টে গেল। চারদিকে ভেসে আসছিল অস্পষ্ট, চাপা গুঞ্জন, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। সঞ্জয় অনুভব করলেন তিনি একা নন। কোনো এক রহস্যময় উপস্থিতি ঘিরে রেখেছে তাঁকে। বুক ধুকপুক করলেও তিনি সাহসে ভর করে নিজের ক্যামেরাটি বের করলেন। কিন্তু আশ্চর্য, ক্যামেরা কিছুতেই কাজ করছে না। ইলেকট্রনিক যন্ত্রটির এমন অপ্রত্যাশিত আচরণে তিনি কিছুটা হতাশ হলেও অনুসন্ধিৎসু মন দমল না। ভয়াবহ সেই অন্ধকার সঞ্জয়ের প্রতিটি স্নায়ুতে ভয়ের শীতল স্রোত বইয়ে দিচ্ছিল। হঠাৎ তিনি শুনতে পেলেন এক গভীর, রহস্যময় গর্জন। মনে হল কেউ যেন তার নাম ধরে ডাকছে। মুহূর্ত বিলম্ব না করে সঞ্জয় সেই রহস্যময় শব্দের উৎস লক্ষ্য করে পা বাড়ালেন। একটি ঘরের দরজা সামান্য ফাঁক করা ছিল, আর সেই ফোকর দিয়ে জমাট বাঁধা অন্ধকার যেন বাইরে বেরিয়ে আসছিল। দরজার পাশে ঝুলছিল একটি পুরনো, মরচে ধরা আয়না। তার কাঁচের কিছু অংশ ভেঙে গিয়েছিল, আর বাকি অংশে ধুলোর আস্তরণ। সঞ্জয় ভয়ে ভয়ে সেই আয়নার দিকে তাকিয়েছিলেন। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। আয়নার সামনে ধোঁয়ার মতো একটি অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। অবয়বটি ছিল এক নারীর। তার চোখ দুটি যেন গভীর, রহস্যময় সমুদ্র। সেই নারী ধীরে ধীরে সঞ্জয়ের দিকে এগিয়ে এসে শান্ত স্বরে বললেন, ভয় পেও না, আমি মেকো। আমি তোমার সাহায্য চাই। প্রথমটায় সঞ্জয় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে কি বলবেন তা বুঝে উঠতে পারছিলেন না। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে তিনি প্রশ্ন করলেন, আপনি কেন ভূত হয়ে এখানে ঘুরছেন? আপনার উদ্দেশ্য কি? মেকো ভূত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আমার পরিবারকে খুঁজে পাচ্ছি না। মৃত্যুর পরেও আমি মুক্তি পাইনি, কারণ আমি তাদের স্মৃতি ভুলতে পারিনি। তাদের কাছে ফিরে যাওয়ার জন্য আমি ব্যাকুল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। সঞ্জয়ের মনে সহানুভূতি জন্মাল। তিনি ভাবলেন, হয়তো এই ভূত অন্যদের থেকে আলাদা, হয়তো সত্যিই সে কোনো অসহায় আত্মা। সাহস সঞ্চয় করে তিনি বললেন, আমি আপনাকে সাহায্য করতে রাজি। বলুন, আপনার পরিবার কোথায় ছিল? তাদের সম্পর্কে কিছু তথ্য দিন। মেকো ভূত ধীরে ধীরে তার করুণ কাহিনী বলতে শুরু করল। সে জানাল, এক সময় সে এই গ্রামেই বাস করত, তবে গ্রামবাসীরা তাকে ভুল বুঝতে শুরু করে। রটিয়ে দেয় যে সে এক দুষ্ট আত্মা। যারা তার বিরুদ্ধে কুৎসা রটাত, তাদের ওপর সে প্রতিশোধ নিত। তার প্রতিটি কথাতেই ছিল গভীর দুঃখ আর বেদনার সুর। সঞ্জয় বুঝতে পারলেন, মেকো আসলে কোনো ক্ষতিকর সত্তা নয়, বরং এক অসহায় আত্মা, যে সম্ভবত ভুল বোঝাবুঝির শিকার হয়েছে। সঞ্জয় যখন মেকোর পরিবারের সন্ধান করার প্রস্তাব দিলেন, তখন মেকো একটি পুরনো, মলিন নোট তার হাতে তুলে দিল। সেই নোটে তার পরিবারের সদস্যদের নাম এবং তাদের পছন্দের কিছু জায়গার উল্লেখ ছিল। যদি সত্যিই আমাকে সাহায্য করতে চাও, তবে এই নামগুলো ধরে খোঁজ করো, মেকো কাতর স্বরে বলল। সঞ্জয় নোটটি হাতে নিলেন এবং এটিকে নিজের জীবনের এক নতুন মিশন হিসেবে গ্রহণ করলেন। পরের দিন সকাল থেকেই তিনি গ্রামের অন্যান্য বাসিন্দাদের সাথে কথা বলা শুরু করলেন, মেকোর পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য। দিনের পর দিন কেটে গেল। সঞ্জয় জানতে পারলেন, মেকোর পরিবার আসলে এই গ্রামেরই অন্য প্রান্তে বসবাস করত। সময়ের স্রোতে শিশুরা তাদের মাকে প্রায় ভুলে গিয়েছিল।
তাদের স্মৃতিতে মেকোর আবছা ছবি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। অবশেষে একদিন সঞ্জয় সেই পুরনো ভাঙা বাড়িতে ফিরে এলেন। তিনি মেকোর মুখোমুখি দাঁড়িয়ে বললেন, আমি আপনার পরিবারের সদস্যদের খুঁজে পেয়েছি। তারা আপনাকে মনে রেখেছে, যদিও তাদের স্মৃতি কিছুটা ফিকে হয়ে গেছে। এবার আপনিও তাদের কাছে ফিরে যেতে পারেন, আপনার দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে। কথাটি শেষ না হতেই মেকো ভূতের চেহারায় এক অপার্থিব শান্তি নেমে এল। পরিত্যক্ত আয়নাটি ধীরে ধীরে শীতল হতে শুরু করল, যেন তার ভেতরের অস্থিরতা শান্ত হয়ে যাচ্ছে। মেকো মৃদু হেসে বলল, তুমি সত্যিই আমার মুক্তিদাতা। তোমার সাহায্য এবং সাহস আমাকে চিরতরে এই বন্ধন থেকে মুক্তি দিল। তোমার ভালোবাসা অসীম। সঞ্জয় মেকোর সেই কঠিন পুনর্মিলনের সাক্ষী হয়ে আনন্দিত হলেন। ধীরে ধীরে মেকোর অশরীরী সত্তা মিলিয়ে গেল, কিন্তু তার একটি হালকা স্মৃতি সঞ্জয়ের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইল। সেই মুহূর্তে তিনি উপলব্ধি করলেন, কখনো কখনো ভূতরাও আমাদের সামনে আসে তাদের না বলা গল্প শোনানোর জন্য, আর তাদের মুক্তির ভার আমাদেরকেই নিতে হয়। গোপালপুরের সেই অলৌকিক ঘটনা সঞ্জয়ের সাংবাদিক জীবনের এক অমূল্য অধ্যায় হয়ে রইল। গ্রামের লোকেরা আজও তাঁর সাহসের কথা বলে, এক তরুণ সাংবাদিক, যিনি একটি মেকো ভূতকে মুক্তি দিয়েছিলেন। আর প্রতি বছর অক্টোবরের অন্ধকার রাতে গোপালপুরের বাতাসে সেই ভূতের দীর্ঘশ্বাস যেন আজও ভেসে বেড়ায়, এক রহস্যময় গল্পের মতো, যা শুনলে আজও গা ছমছম করে ওঠে।